সবাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বৈশাখী মেলাতে। যদিও বৈশাখ মাস এখনো শুরু হয়নি, 2 দিন বাকি আছে। বৈশাখ মাস শুরু হওয়ার আগেই হচ্ছে বৈশাখী মেলায় চলে গেছি। ইউজুয়ালি আমরা যে বড় একটা ইভেন্টে যাই, জাপানে যে বড় একটা বৈশাখী মেলা হয়, সেটা হয় হচ্ছে জাপানের ইকিবাকুরোতে, যেটা এই বছরও হবে 19 তারিখ। আর এটা হচ্ছে নতুন করে শুরু হয়েছে, গত বছরও একবার হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আর আজকের মেলাটা হচ্ছে মিসাতোর নিদোরি পার্কে। এই পার্কটা না বেশ বড় একটা পার্ক, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে খোলা মেলা, বাচ্চারা এদিকে খেলতে পারছে। সোহান আবার হাতে করে এই বাবলটা নিয়ে আসছে। এখানে আসলে একটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে বাচ্চারা খেলাধুলার জন্য হচ্ছে খেলনা খোঁজে, কিন্তু এই ধরনের আমাদের বাংলাদেশি ফেস্টিভ্যালে কোনো খেলনার কিছুই কিনতে পাওয়া যায় না। বাট জাপানের যে ফেস্টিভ্যাল গুলো হয়, মাতসুরি হয়, সেখানে কিন্তু বাচ্চাদের খেলার অনেক কিছু থাকে। এই জন্য আমাদের বাচ্চারা দেখা যায় যে এই বাংলাদেশি যে ফেস্টিভ্যাল গুলো হয়, এখানে খুব একটা আসতে ইন্টারেস্টেড থাকে না। আজকে আমাদের মামের কম্বো ড্রেসটা ড্রিম ফ্যাশন থেকে নেয়া। ড্রেসটা এত কালারফুল, আর আমার মনে হচ্ছে বৈশাখের জন্য একদম পারফেক্ট। যদিও বৈশাখে সাদা লাল কালারটা বেশি যায়, ওইটা আমরা 19 তারিখে পরবো সাদা লাল। সবসময় সাদা লাল না পরে অন্য কালার পরলে তো খারাপ লাগে না। আফটারঅল বৈশাখ হচ্ছে একটা কালারফুল ইভেন্ট, সো আমার মনে হয় সব ধরনের কালারই বৈশাখের জন্য পারফেক্ট। আর এখানে বাসা থেকে আসার সময় সুহানা হাতে করে এই বাবলটা নিয়ে আসছে। ইদানিং সে বাবুল খেলতে খুব পছন্দ করে, আর যেহেতু এখানে কোনো খেলনা টেলনা পাওয়া যায় না, ভাবছিলাম যে বাবলটা নিয়ে আসলে অন্তত কিছুটা সময় ওদের পার হবে। ওদেরকে খেলতে দিয়ে আমি অলরেডি চলে আসছি হচ্ছে সংজ্ঞা আর মনুকে নিয়ে চেঞ্জ করতে। আজকে আমরা 4 জন সেম ড্রেস পরবো। আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন যে আমরা সবাই একদম সেম শাড়িটা পরছি। এই ড্রেসটাকে মনে হয় শাড়ি লেহেঙ্গা বলে। আর এই ড্রেসের কালারটা নিয়ে আমরা প্রথমে কনফিউজ থাকলেও পরার পরে মনে হচ্ছিল যে না, কালারটা আসলে খুবই সুন্দর লাগছিল। আজকে আবার আসার সময় আমি সাফনের যে সামনের চুলগুলো আছে, যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে, ভাবলাম যে আজকে একটু স্পাইক করে দিই, চুলগুলো একটু উপরের দিকে উঠাই দিই, একটু জেল দিছিলাম। ছেলে আমার বলে, চুল কেন আমার শক্ত, আমার চুল নরম বানাই দাও, কি একটা বিপদ। পরে তো ওখানে শ্যাম্পু ছাড়া তো আর এই জিনিস যাবে না। পরে হ্যান্ড ওয়াশ ছিল, সেটা দিয়ে একদম বড় একটা বেসিন পাইছিলাম, সেখানে দিয়ে চুল পরিষ্কার করে দেওয়া লাগছে। মানে কি এক যে ঝামেলা। এরপরে আমরা সবাই রেডি হয়ে চলে যাই পার্কের একদম এক সাইডে, যেখানে খুব একটা মানুষজন ছিল না। মানে মানুষজন একেবারে কমই ছিল বলতে গেলে, কারণ মেইন যে স্টেজটা যেখানে বা যেখানে স্টল গুলো, ওখানেই ম্যাক্সিমাম মানুষ। আর আশেপাশে সবাই হাঁটাহাঁটি করছে, কেউ বা একটু খেলাধুলা করছে বাচ্চাদেরকে নিয়ে। আর আমরা এই জায়গাটা আসছিলাম, এখানে পিছনে খুব সুন্দর একটা ফুল গাছ ছিল। আর এত সুন্দর ড্রেস পরছি সবাই মিলে, যদি একটু ভিডিও না করে, একটু ছবি না তুলি, তাহলে তো হয় না। আমাদের পরা এই লেহেঙ্গা শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন লাক্সারি মার্ট বিডিতে। আমি ক্যাপশনে পেজটা ট্যাগ করে দিব। প্রমোশনের কাজ যেহেতু আমরা সবাই করি, আমাদের সবাইকে পিআর হিসেবে পাঠানো হয়েছিল। পিআর হিসেবে কাকে পাঠাবে কাকে পাঠাবে না, এটা তো সম্পূর্ণই হচ্ছে পেজ ওনারের উপরে ডিপেন্ড করে। আমরা তো আর চেয়ে নেই না যে আমাকে দেন আমাকে দেন। এর মানে এই না যে আমাদের 4 জনের একটা গ্রুপ আছে, আমরা গ্রুপ করে এরকম কিছু করেছি। ব্যাপারটা এরকম না। আসলে এমন না যে আমরা অন্য কাউকে গ্রুপে নিচ্ছি না, বা আমাদের মধ্যে কোনো গ্রুপিং আছে, এর সাথে ভালো সম্পর্ক নাই, ওর সাথে সম্পর্ক, এগুলো কিছুই না। আমি বেশ কয়েকটা কমেন্ট দেখেছি, দেখে আমি কথাগুলো আসলে ক্লিয়ার করলাম যে আসলে পেজ ওনারা যাকে দিবে, যাদেরকে দিয়ে কাজ করাতে চাবে, আমরা সেভাবেই করি। অনেকেই আছে আমাদের সবার সাথে কাজ করে, যেমন অরিন্দ্রিতা, তারপরে কমফোর্ট জোনের কাজ আমরা সবাই করি, এবং ওনারা সবাই চান যে আমরা যেন সবাই একসাথে একটা কোলাবোরেশন করি, একসাথে যেন ভিডিও করি। কিন্তু হয়তো সবসময় আমাদের সুযোগ হয়ে ওঠে না, যেহেতু এই দিন আমাদের সুযোগ ছিল সবাই পরার। এই জন্য আমরা যারা যারা পিআর পেয়েছিলাম, আমরা ভেবেছি আমরা একসাথে এই ড্রেসটা পরবো। দ্যাটস ইট। আমরা 4 জনের দিকে ছবি টবি তুলছিলাম, ওদিকে বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছিল। ওদের খিদা লাগছিল, ওদেরকে কনভিনি নিয়ে যে খাবার টাবার খাওয়াই নিয়ে আসছে। আর তারপরে যখন আমি এসে তাকে খোঁজার চেষ্টা করতেছি, এই দেখেন কি পরিমাণ মানুষ এখানে, আসলে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। আর ফোন দিচ্ছিল, কথাও ঠিক মতো ক্লিয়ার শোনা যাচ্ছিল না। মানে বলতে গেলে লিটারালি 30 মিনিটস আমি ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, খালি এদিক থেকে ওদিকে খুঁজছিলাম। আর পরে হচ্ছে আমি মৌনদের স্টলে গিয়েছিলাম। আজকে আসলে আমি এইখানে মেলাটায় আসছি মূলত মৌন আর ইলা ওদের একটা স্টল দিয়েছিল এখানে, দেশি স্বাদ নামে। জায়গাটায় মানে এই মেলাটা আমার বাসা থেকে বেশ দূরে, প্রায় 2.5 ঘন্টার মতো আমার আসতে হয়েছে। বেশ দূর থেকে আমি আসছি, বাট জাস্ট আসছি কারণ হচ্ছে মনু আর ইলা এখানে স্টল দিছে। ওরা বারবার বলতেছিল যে আসো আসো। এখানে আবার গাছের নিচে নিচে এরকম সুন্দর বসার চেয়ার ছিল, যদিও খালি পাওয়া যাচ্ছিল না, বাট একবার খালি পেয়ে সাফন আসে না, ওই যে বসছে তারা আর উঠে দাঁড়ায় না। তাদেরকে হচ্ছে তাদের পছন্দের আপু ভাইয়ারা এসে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছিল। আমার শাহনায়া সে ছোটবেলা থেকে এই ক্রাউড একদমই পছন্দ করতে পারে না, নিতেই পারে না। 5-6টা ছবি তুলবে, এরপরে তার মেজাজ একদম খারাপ হয়ে যায়, মুখটা একদম কালো করে রাখে। আধা ঘন্টা পর থেকে বলতে থাকে যে মামা কখন বাসায় যাবো, কখন বাসায় যাবো। দেশি সাথে ফুচকা খাও, বৈশাখী মেলায় ফুচকা ছাড়া তো হবে না। ফুচকা ঝালমুড়ি ছাড়া কি হয় না? ও সেরা সেরা। সেই সেই আর বেশি বাকি নাই, কিন্তু তাড়াতাড়ি খেতে হলে চলে আসেন। এই ভিডিও আপলোড করতে করতে কি আর আমার এই ফুচকা থাকবে?
আমি অলওয়েজই আপলোড করতে লেট করি, কাজে কিছু করার না। এবছর তার আপনারা খেতে পারলেন না, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে খাবেন দেশি স্বাদ থেকে। আর মেলায় তো মাশাআল্লাহ পরিচিত অনেক অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়। স্নেহার সাথে দেখা হয়ে গেছে, আমরা একসাথে ভিডিওস নিলাম। ওদিকে সুহানা ওর বাবার সাথে কি করছে জানি না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ওর কোনো খোঁজ নাই। ভাবলাম যে আমি পুরো মেলাটা একবার চক্কর দিয়ে আসি, যে কি কি স্টল আছে আপনাদেরকে একটু দেখাই। অনেকেই জাপানে কিন্তু অনলাইন বিজনেস করেন, যেখানে আমরা ট্রেডিশনাল ড্রেসেস, জুয়েলারিস এগুলো পাই। যেমন এই পেজের ওনার আপুকে তো আমি পার্সোনালি চিনি, ওনার প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর ছিল। আপনারা অবশ্যই ওনার পেজটা ভিজিট করতে পারেন। তারপরে এই যে জান্নাত বুটিক, ওনাদের ড্রেসেস আমার কাছে অনেক ভালো লাগছে এবং দামটাও মাশাআল্লাহ অনেক ভালো, এবং মনে হচ্ছিল যে এগুলো একেবারে অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস। যারা পাকিস্তানি ড্রেসেস পছন্দ করেন অবশ্যই কিন্তু এই পেজটা একবার চেক করে দেখতে পারেন, ওনাদের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তারপরে চলে গেলাম হচ্ছে খাবারের দোকানের দিকে। মাশাআল্লাহ প্রত্যেকটা দোকানের সামনে সেই রকম ভিড়। যারা রেস্টুরেন্টের ওনার আছেন এরকম অনেকেই দোকান দিয়েছেন, আবার কেউ কেউ হয়তো বন্ধুরা মিলে একটা মানে দোকান দিয়েছেন। বাট সবকিছু মিলাই এত ভালো লাগছে সবার খাবার দাবার। সাফওয়ানের সিঙ্গারা খুব পছন্দ, এই দোকান থেকে ওকে একটু সিঙ্গারা কিনে বসাই দিলাম যে তুমি খেয়ে নাও। আর এদিকে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। আমরা সবাই মজার মজার খাবার খেতে পারলেও সুহানা বেচারা তো আর কিছু খেতে পারছে না, ওর তো ওই একই গতি, শেষমেশ হচ্ছে ফিডার খাওয়া। তো ওকে আমি ফিডার দিয়ে ধরাই দিয়েছিলাম, আর এখানে মনও ওর সাথে দুষ্টমি করতেছিল, ওকে হাসানোর চেষ্টা করতেছিল। ওরও অলরেডি ব্যাটারি ডাউন হয়ে গেছে, মানে শেষের দিকে মুড অফ, কান্না শুরু করবে এরকম একটা সিচুয়েশন। আরিফিন রুমির নতুন লাভার। সাফওয়ানের শানা কিন্তু কনসার্টের ধারে কাছে যেতে চায় না, বলে যে আমাদের কানে ব্যথা করে এত শব্দ। কিন্তু সুহানা উল্টা, সে তার বাবার কাঁধের উপরে উঠে উঠে তাকায় তাকায় দেখতেছিল যে স্টেজে কে গান গাচ্ছে। স্টেজে আরিফিন রুমি গান গাচ্ছে, ভাবলাম যে সবাই একসাথে স্টেজের ওখানে যায়। ওদেরকে ডাকতে এসে দেখি যে তারা চরম ব্যস্ত। মনু আর ইলা এখানে ধুমায় ফুচকা বানাইতেছে। যখন একটু সময় পাচ্ছিলাম সবাই একসাথে একটু ভিডিও নিচ্ছিলাম। একদিকে সুহানা আর একদিকে গোল্লা, দুইজনেই শুরু করছে ক্যাং ক্যাং। তারা মানে মোটামুটি ক্র্যাঙ্কি হয়ে গেছে, কোল থেকে এখন নামানোই যাচ্ছে না। আর আমরা বলতেছিলাম যে এখন তোমরা এত হাসতেছো, দেখবা না কয়দিন পরে যখন আমাদের বাচ্চারা বড় হয়ে যাবে তখন তোমাদের এরকম এক একটা মানে কোলে নিয়ে নিয়ে হাঁটতে হবে, তখন বুঝবা। সংজ্ঞা আর থাকতে পারি নাই, গোল্লা অনেক কান্নাকাটি করতেছিল। পরে হচ্ছে সংজ্ঞা চলে গেছিল। আর তারপরে আমি স্টেজের ওখানে গেছিলাম, আখি আলমগীর তখন অলরেডি স্টেজে উঠে গেছে। অনেক পপুলার গান হচ্ছে আখি আলমগীর গাইছিল, আর আমরা এগুলো ছোটবেলা থেকে শুনছি, আমাদের সবার অনেক পছন্দের গান। আমরা একদম সেই রকম এনজয় করতেছিলাম, পুরো কনসার্টটা অনেক মজার ছিল। আর তারপরে কনসার্ট শেষ, আর এখানে নাদিয়া আপুদের সাথেও দেখা হয়ে গেছে। এত মানুষের ভিড়ের মধ্যে অনেক পরিচিত মানুষই আসছে, কিন্তু তাদের সাথে হয়তো দেখাও হয় নাই। বাসায় যেয়ে পরে তারা ছবি আপলোড করছে, দেখি যে তারাও গেছিল, ওদিকে আমরাও আসছিলাম, কিন্তু কোথাও দেখি নাই। আর ফাইনালি সারা দিন পরে সুহানা একটু হাসছে, মানে ওকে আমি সারাদিন পরে একটু হাসতে দেখছি। পুরোটা সময় সে মুখ একদম ভার করেছিল। আমাদের বাসায় যাওয়ারও সময় হয়েছে, আর সোহানার মুডও ভালো হয়ে গেছে। আর কেমনে জানি ও ওর কোলেও গেছে, কারো কোলে আজকে সারাদিনে যাইতে চায় নাই। কত আপুরা রিকোয়েস্ট করলো যে একটু কোলে আসো, কারো কোলে যায় নাই। বাট যাই হোক ফাইনালি ইলা কনভিন্স করতে পারছে, কেমনে আল্লাহ জানে, ওর কোলে গেছে। আর তারপরে আমরা যখন চলে আসবো তার আগে আগে আমরা সবাই আবার দেশি স্বাদে ঢুকে মজার হালিম খাইলাম। ওদের প্রত্যেকটা রান্নায় অনেক মজার ছিল। দেশি স্বাদের হালিম, দেখ তুমি হালিম ভাগে পাইছো তাইলে খাও। লাস্ট টাইম একদম এখনই দোকানপাট সব বন্ধ করে দিবে, তো ওরা শেষ শেষ বলতেছিল জোরে জোরে। আর সাফানের দিকে খুব কনসার্ন হয়ে গেছে, মাম্মা কি শেষ হয়ে গেছে বলছে, কি শেষ হয়ে গেছে বলছে। আর আমরা তো বাঙালি মাশাআল্লাহ, আমাদের তো শেষ বললেও আমাদের শেষ হয় না, মানে শেষ হতে হতেও আমাদের সময় লাগে। ওদিকে মানে পুরো মাঠ ভরা মানুষ, কারো যাওয়ার কোনো নাম নাই, কিন্তু টাইম কিন্তু ওদিকে আপ হয়ে গেছে। যাই হোক তারপরে আস্তে আস্তে আমরাও ভাবলাম যে এখন আমরা যাই, অনেকক্ষণ হয়ে গেছে, বাসায় ব্যাক করতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে সবার সাথে হাই হ্যালো করে বাই বাই করতে করতে অনেক সময় লাগছে। একটু পর পরে যাচ্ছে, আবার কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে, আবার একটু গল্প করতেছে, দাঁড়াই
এইভাবে ব্যাক করতে করতে আমাদের বেশ ভালোই রাত হয়ে গেছে, বাট ফাইনালি আমাদের খুব সুন্দর একটা দিন কাটছে। এত এত পরিচিত মানুষ যখন দেখি একসাথে আসলে ভালোই লাগে। আর ওইদিকে লাস্ট টাইমে বেশ ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছিল, ওদিকে সোয়েটার নিয়ে যায় নাই কেউ, বাচ্চাদের লাগতেছিল ঠান্ডা। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করি। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।